যদি ট্রেনার বা ফ্যাসিলিটেটর যিনি আছেন উনি যদি কোনো রিকোয়েস্ট করেন বা কাউকে কোনো কিছু বলতে বলেন, তখনই শুধুমাত্র তোমরা মাইকটা অন করে রেসপন্স করবে। ক্লাসটা শেষ হলে কোশ্চেন অ্যান্সার পর্ব থাকবে, তখন তোমরা মাইকগুলো অন করে প্রয়োজনে হ্যান্ড রেজ করে তোমাদেরকে যিনি কোঅর্ডিনেটর আছেন মেহেদি, ও তোমাদেরকে নাম ধরে বললে তখন তোমরা মাইকটা অন করে তোমাদের প্রশ্নগুলো বলবে এবং আমাদের সম্মানিত শিক্ষক মহোদয় তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবে। আশা করি সবাই বুঝতে পেরেছ। আমরা ব্যাক করছি আমাদের শিক্ষক এবং সম্মানিত আমাদের ইন্ডাস্ট্রি স্কলার ফরিদ ভাইয়ের কাছে। রুমান ভাই প্লিজ। হ্যাঁ, শুভ সন্ধ্যা সবাইকে। অত্যন্ত একটা চমৎকার সেশন। আর নিউটনকে ধন্যবাদ আমাকে একটা সুযোগ প্রদান করে দেওয়ার জন্য। আমি সবার আগে সবাইকে অনুরোধ করছি, সবাইকে আমার স্ক্রিনে আমার ছবিটা দেখতে পাচ্ছে? তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ সবাই দেখতে পাচ্ছে। জি স্যার। দেখা যাচ্ছে। জি স্যার, বাট আপনার ভয়েসটা স্যার ক্লিয়ার না। আচ্ছা, আমার ভয়েসটা ক্লিয়ার না? এখন কি ক্লিয়ার? না স্যার, আমি একটু জোরে বলার চেষ্টা করছি। ওকে না কি জি স্যার, সবাইকে? ভয়েস শোনা যাচ্ছে। ভেরি গুড, ভেরি গুড। আমাকে একটু রেসপন্স করলে ভালো হয়। আমরা আজকে সেশনটাতে আসলে খুবই ফান্ডামেন্টাল আইডিয়া নিয়ে কিছু কথা বলবো এবং আমাদের ক্যারিয়ার রিলেটেড আমি একটু ইন্সপায়ার করার চেষ্টা করব। বেসিক্যালি আপনারা যারা নন সিএসসি আছেন তাদের বিষয়ে তো এটা হাইলি পজিটিভ এই প্রযুক্তিটা। সো সেক্ষেত্রে আমি যদি কোনো কোশ্চেন থাকে আপনারা সবাই একটু নোট ডাউন করবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করতে। তো আজকের আসলে সেশনটি ছিল হচ্ছে রোবট এবং কৃত্রিম বুদ্ধিমত্তা। ওকে, আমরা যদি আমাদের একটা বেসিক ধারণা যাই, আসলে রোবট জিনিসটা কি। আর রোবট জিনিসটা আমরা সকলেই জানি। আপনারা দেখেন, আমি একটু সহজ করে বলার চেষ্টা করি। আসলে বইয়ের ভাষায় অনেক কিছু মনে হতে পারে কমপ্লেক্স, আমি সহজ করে যেতে হতে। আপনি দেখতেছেন যে আপনার মোবাইল প্রতিদিন নিজে নিজে কিছু কাজ করছে। কিরকম কাজ করছে? আপনার মোবাইল নিজে থেকেই আপনার কিছু নোটিফিকেশন দিচ্ছে। আপনার মোবাইল আপনাকে নিজে থেকেই কিছু কালার চয়েস করতে বলছে। আপনার মোবাইল নিজে থেকেই আপনাকে বলছে যে আজকে আপনার মিটিং আছে। আপনার মোবাইল হয়তো নিজে থেকে বলছে যে এই ড্রেসটি কেনার সময় হয়েছে এরকম, বা আপনার মোবাইল হয়তো বলছে যে তো আপনি নিচে এই ঘড়িটি পছন্দ করেন। এই যে ব্যাক এন্ডে একটা অটোমেটেড বা অটোমেশন প্রসেস চলছে, এটার সাথে কিন্তু পুরোপুরি রোবট এবং এআই পুরোটাই ওতপ্রোতভাবে জড়িত। সুতরাং এই যান্ত্রিকতার এই জীবনে আমরা চাই বা না চাই, আমরা বলি বা না বলি, আমরা যতই অ্যাভয়েড করি, আমাদের সাথে এআই এবং রোবোটিক্স ওতপ্রোতভাবে জড়িত এবং সামনে আরো পুরোটাই জড়িত হতে যাচ্ছে। এটা অলরেডি আমাদের মস্তিষ্ককে খেয়ে ফেলেছে, পরবর্তীতে আমাদের লাইফটাকে খেয়ে ফেলবে কিনা সেটাই সন্দেহের বিষয়। এনিওয়ে, ওয়ারিড হওয়ার কোনো কিছু নাই। নেগেটিভলি না নিয়ে আমরা যদি পজিটিভলি নিতে পারি, তাহলে আমাদের জন্য এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে বলে আমরা আশা করছি। ওকে, তো আমরা আসলে অনেক কিছু চিন্তা করি। আমরা চিন্তা করি আমরা কালকে কি খাবো, আমরা চিন্তা করি আগামীকালকে আমার এক্সাম আছে, আমরা চিন্তা করি আচ্ছা পড়াশোনা শেষ করে আমরা কি করবো। এই যে চিন্তা, এই চিন্তাটা আসলে ইন্টেলিজেন্স। কিন্তু এটা যদি মেশিন চিন্তা করতে পারে, তখনই আমরা এটা বলি আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমি সবাইকে অনুরোধ করবো কোনো জটিল করে কেউ ভাববেন না, অত্যন্ত সহজ করে ভাবেন, তাহলে দেখবেন যে জিনিস হয়েছে। অর্থাৎ আপনার আমার চিন্তাধারাগুলো যদি মেশিন চিন্তা করতে পারে, তখনই এটা বলা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর যদি আমরা চিন্তা করতে পারি, তখন এটাকে বলে হিউম্যান ইন্টেলিজেন্স। প্রশ্ন হচ্ছে আমাদের সাথে তাদের পার্থক্য কি? আমাদের সাথে তাদের বড় পার্থক্য হচ্ছে মেশিন খুব দ্রুত ক্যালকুলেশন করতে পারে, যেটা হিউম্যান মস্তিষ্কের পক্ষে অনেকটাই অসম্ভব। বর্তমান প্রসেসিং পাওয়ারের কাছে আমরা বলি প্রসেসিং পাওয়ার। ওকে, দেখেন আপনাদের এলাকায় বা আপনার আশেপাশে সবাই দাদাগিরি দেখানোর চেষ্টা করে। বিষয়টি এরকম হয়, এই আমাকে চিনিস, এই আমার বাবা চেয়ারম্যান, এই আমি তোকে এটা করব সেটা করব। আসলে সবাই তার পাওয়ারটা প্রয়োগ করে। ঠিক একই জিনিস আমরা মেশিনকে যদি বলি, মেশিন তার পাওয়ারটাকে প্রয়োগ করে। মানে কোনো ডিফারেন্স নেই, মেশিন তার পাওয়ার দেখে। আমরা যদি 2.46 গিগাহার্টজ একটা প্রসেসরের কথা চিন্তা করি, তাহলে আমরা যদি একটু সহজভাবে বলি, এই প্রসেসরটি প্রতি সেকেন্ডে 246 কোটি বিট প্রসেস করতে পারে। আমাদের পক্ষে এটা আসলে প্রায় অসম্ভব ব্যাপার। এই জন্য আমরা দিনে দিনই মেশিন নির্ভর হয়ে যাচ্ছি।
তো মেশিন নির্ভর হয়ে যাওয়ার ফলে আমরা আসলে অনেক কিছু এখন নিজে থেকে করতে চাই না, আমরা চাই মেশিন আমাদের হয়ে কাজটা করে দিক। এই যে মেশিন আমাদের হয়ে কাজটা করে দিক, এটা আসলে এক ধরনের রোবোটিক্স। ওকে, যা আপনি ওকে যেভাবে বলবেন, মেশিনকে যেভাবে বলবেন, মেশিন হয়তো সেভাবে কাজ করবে, ক্ষেত্র বিশেষে তার চাইতে অনেক বেশি কাজ করে বসে আছে। ওকে, তো এআই এবং রোবোটিক্স আমরা অনেকটা আমাদের দৈনন্দিন জীবনের একটা পার্ট হয়ে গিয়েছে। আমি যদি ভুল না করে থাকি, আপনি সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা খাওয়ার আগেই আসলে মোবাইলটাই হাতে দিচ্ছেন এবং ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আপনার হাতে মোবাইলটি থাকছে। অর্থাৎ আপনি চান বা না চান, যান্ত্রিকতার এই জীবনে আপনার সাথে মেশিন জড়িত। ওকে, আমি কি ভুল বললাম? কেউ যদি একটু রেসপন্স করে। না স্যার, না একদম স্যার, না স্যার। ভেরি গুড। ওকে, স্যার তাহলে আমার ওই যে এখন আসলে বিষয়টা হচ্ছে কি, স্যার আমি একটু জি অ্যাটেন্ডেন্সের ব্যাপারে কথা বলতে চাচ্ছিলাম যে অ্যাটেন্ডেন্সটা কোথায় দিব। আমার প্রথমে একটু কানেক্ট হতে সমস্যা হচ্ছে। আচ্ছা, আমি এই বিষয়ে না হয় আমাদের এখানে সিস্টেমের কেউ আছেন রেসপন্স করবেন? আচ্ছা, আমরা আসলে অ্যাটেন্ডেন্সটা নিয়ে আপনাদের এই ওইটা আপনার মুহূর্তে ড্যাশবোর্ডে ক্লাস অপশন, হ্যাঁ ঠিক আছে, মাহাদি বলে দাও, মেহেদি বলে দাও। ড্যাশবোর্ডে ক্লাস অপশনে গিয়ে পাবেন। ওকে, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা আহ, মানে এটুকু বলতে পারি, ইট টেকনোলজি, স্লিপ উইথ টেকনোলজি, ডাইভ ইন টেকনোলজি, মুভ উইথ টেকনোলজি, থিঙ্ক উইথ টেকনোলজি। উই ক্যান নট পাস ইন এ ডে উইদাউট টেকনোলজি। এই টেকনোলজি একটা বড় পার্ট আমাদের লাইফে হচ্ছে এআই এবং রোবোটিক্স। তো আইসিটি অলিম্পিয়াডকে ধন্যবাদ জানাই এরকম একটা সমসাময়িক এবং গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আসলে একটা সেশন আয়োজন করার জন্য। তো আমরা একটু পরবর্তী স্লাইডে যদি চলে যাই, তাহলে আমরা হয়তো উম, আচ্ছা, জানতে পারি আসলে রোবট আসলে কোত্থেকে এসেছে। রোবট আসলে রোবোটা থেকে, এটাকে বলা হয় দাস বা লেবা। তার মানে দেখেন, একটু কথাটা যদি ভিতরে চলে যায়, যে আমরা কাউকে আমাদের দাস, বা আমাদের যদি নর্মাল কথাবার্তা বলি, আমরা চাকর বানাচ্ছি। যে তুমি আমার চাকর, তুমি এখন পানি আনবা, তুমি এখন ফ্যানটা অফ করবা, তুমি এখন বাথরুমে যাবা, তুমি আমার নাস্তা তৈরি করে দেবা। তাহলে আপনি যাকে বলছেন সেটা একটা মেশিন। এই মেশিনটা আপনার হয়ে যদি কাজ করে দিচ্ছে, আপনার সুনির্দিষ্ট কিছু কাজ হতে পারে, আবার মাল্টিপল টাস্কিং হতে পারে। ঠিক আছে, এইটা এই জন্য বলা হচ্ছে শ্রমিক, যে আপনার হয়ে শ্রম দিচ্ছে। ওকে, এটা আসে রোবোটা থেকে। রোবট যা আপনার আমার পরিশ্রমটাকে আসলে খুব বেশি সহজ করে দিচ্ছে। এটা আসলে আমাদের জন্য একটু অসুবিধাই, এই জন্য আমরা দিন দিন আসলে আরো অলস হয়ে পড়ছি, যে আসলে এত বেশি যন্ত্রনির্ভর লাইফ আমাদেরকে আসলে মেকানিক্যাল আসলে অনেক কিছু প্রবলেম তৈরি করতে পারে। তো আমরা যদি প্রথমে রোবটের দিকে তাকাই, রোবট আসলে কি? এটা যন্ত্র। মোবাইল আসলে কি? একটা যন্ত্র। ঘড়ি আসলে কি? একটা যন্ত্র। তাহলে সবকিছু আসলে একটা যান্ত্রিক ডিভাইস, যেখানে কিছু লজিক্যাল ইনস্ট্রাকশন, অর্থাৎ যুক্তিগত কিছু বিষয় ইনকর্পোরেট করা থাকে, সেটাকে বলি আমরা প্রোগ্রামিং। ওকে, এখন আপনি প্রোগ্রামিংটাকে কিভাবে চিন্তা করবেন, আমি সহজ করে বলি। যে আপনি ধরলেন আপনি শপিং সেন্টারে যাবেন, এখন শপিং সেন্টারে যাবেন, আপনি নিজে নিজে চিন্তা করতেছেন যে আমি যদি অটোতে যাই তাহলে আমার হয়তো এরকম সময় লাগবে, আর আমি যদি গাড়িতে যাই তাহলে হয়তো এরকম সময় লাগবে। ওখানে গিয়ে আমি কি ফাস্টফুড নিয়ে খাবো, একটু ড্রেস বা ওদের কিছু কেনাকাটা করব, বা একটু মুভিং অ্যারাউন্ড করবো। যদি বেশি ভিড় হয় যাবো না, একটু মুভি দেখতে চলে যাবো। এই যে আপনি মাল্টিপল চিন্তা ভাবনা করছেন, এবং হলে কি হবে, না হলে কি হবে, হলে কি কি করতে চান, না হলে কি কি করতে চান, এই যে সেট অফ ইনস্ট্রাকশন, এটাই হচ্ছে প্রোগ্রামিং। আমরা না আসলে প্রোগ্রামিংটাকে অনেক জটিল করে চিন্তা করি, এটা আসলে এত জটিলতার কোনো কিছু নেই, খুবই সিম্পল একটা জিনিস। যে প্রোগ্রামিং প্রোগ্রামিং সেট অফ মেশিন, এই প্রোগ্রাম আপনি একইভাবে মেশিনকে শিখতে গেলে কিছু প্রোগ্রামিং ভাষা জানা দরকার। আপনি যদি এইভাবে প্রোগ্রামিং দেখেন, তাহলে প্রোগ্রামিং খুব ইজি। আসলে আমাদের সমস্যাটা হচ্ছে কি, আমরা ক্রিটিক্যাল থিঙ্কিং করি না যখন আমরা এসব জিনিস শিখতে চাই। কিন্তু আমরা কিন্তু বাড়িতে বসে প্রচন্ড পরিমাণে ক্রিটিক্যাল থিঙ্কিং করি।
দিল না। আমার তো এবছর একটা ট্যুর দেওয়ার কথা কক্সবাজারে, পকেটে তো টাকা নেই, তাহলে বাবাকে বলতে হবে। আবার সামনের ঈদে তো একটা ভালো শু কিনতে হবে বা জামা কিনতে হবে। আমি আপনাদেরকে থ্যাংক ইউ জানাই যে আপনারা এই যে চিন্তাটা করছেন, এটাই হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং। আপনি যত চিন্তা করতে পারবেন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে, আপনার মার্কেট ডিমান্ডটা তত বেড়ে যাবে। বিলিভ মি, আপনার মার্কেট ডিমান্ডটা তত বেড়ে যাবে। ক্রিটিক্যাল থিঙ্কিং ইজ এ মেজর পার্ট ইন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন রিলেটেড টু এআই অ্যান্ড রোবোটিক্স। কাজেই চিন্তা করতে শিখুন, চিন্তাও একটা কিন্তু ভালো জব স্কোপ তৈরি করে দিতে পারে। ওকে, তো রোবটের যে জিনিস তিনটা মেজর বৈশিষ্ট্য হচ্ছে, রোবট স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে। এখন এই স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে গেলে কিন্তু আপনি যদি তাকে ইনস্ট্রাকশন দেন যে তুমি এই মুহূর্তে দোতলায় যাবে, আমার টেবিল থেকে একটা বই আছে, বইটা নিয়ে চলে আসবে, এই যে আপনি নির্দিষ্ট একটা ইনস্ট্রাকশন দিলেন, এই ইনস্ট্রাকশনের বেসিসে সে কাজ করবে। এটাকে বলে স্বয়ংক্রিয়তা। ওকে, এবং সেই কাজটা করতে গেলে সে কতগুলো সেন্সর নেবে যাতে সে সেন্স করতে পারে। সে অবস্ট্রাগল পেতে পারে, হ্যাঁ সামনে একটা ওয়াল আছে, সে হয়তো কোনো পানির উপস্থিতি টের পেতে পারে, সে হয়তো টেম্পারেচার হাই বা লো সেটাকে সেন্স করতে পারবে। এরকম অনেকগুলো সেন্সর তার মধ্যে কাজ করে। এবং আপনি নিজে দেখেন, আপনি যদি ঘুম থেকে উঠে ব্রাশ করা পর্যন্ত আপনার কি কি প্রয়োজন, এই যে প্রয়োজন, ঠিক আছে, এই কাজটা করার জন্য কি কি প্রয়োজন, সেন্সিং জিনিসটা অলমোস্ট তাই। সেই মেশিনটা কাজ করার জন্য সে তার ওই মুহূর্তে কি কি প্রয়োজন, এই রিলেটেড যে ডিভাইস গুলো আছে সেগুলো হচ্ছে তার সেন্সর, যে কিনা আশেপাশ থেকে তার ডেটা কালেক্ট করতে পারে। ঠিক আছে, ডেটা কালেক্ট করার পর প্রোগ্রামিং অনুসারে সে যেন কাজ করতে পারে। তবে বড় সুবিধা হচ্ছে তার মধ্যে সেট আপ ইনস্ট্রাকশন, অর্থাৎ আপনি যেভাবে তাকে প্রোগ্রামিং করবেন সেই কাজটা অতি দ্রুত এবং নির্ভুলভাবে করে দিবে। কারণ আমি শুরুতেই বলেছি তার প্রসেসিং পাওয়ার অনেক হাই, অর্থাৎ তার পাওয়ার, তার ক্ষমতা অনেক অনেক বেশি আমাদের তুলনায়। আমি একটু আগে উদাহরণ দিয়েছি 2.46 গিগাহার্টজ একটা প্রসেসর, মানে 243 কোটি বিট প্রসেস করতেছে তা পার সেকেন্ডে। সো এই জিনিসটাকে যদি আপনি চিন্তা করতে পারেন তাহলে দেখবেন যে হ্যাঁ, যন্ত্র আপনার বন্ধু। আদারওয়াইজ যন্ত্রকে যান্ত্রিক বলে মনে হবে, সুতরাং সে কোনদিন আপনার বন্ধু হতে পারবে না। সুতরাং যা কিছু চিন্তা করবেন আপনি রিয়েল লাইফ থেকে চিন্তা করবেন, এবং আপনার শেখাটা জানাটা খুব বেশি ইজি হয়ে গেছে। এখন রোবোটিক্সকে তো আমরা সব জায়গায় ব্যবহার করতে পারি। ওকে, যেমন প্রথমে আমি বলি, আমার বাসায় একটা রোবটস আছে, সে আমাকে ইনস্ট্রাকশন দেয়। ওকে, সে আমাকে আমার ডেইলি রুটিন বলে দেয় যে আজকে আমার এই রুটিন আছে, এবং আমার তার বলা আছে প্রোগ্রামিং এর মাধ্যমে যে তুমি এতটার সময় আমাকে অ্যালার্ম দিবে আর এতটার সময় আমার মোবাইলে একটা নোটিফিকেশন পাঠাবে। পার্সোনালি এটা আমার নিজেরই ডেভেলপ করা। ঠিক আছে, এটা খুব ছোট্ট একটা জিনিস, আপনারা শিখতে পারবেন ইনশাল্লাহ যদি আগ্রহ থাকে। তো আমার তখন সুবিধাটা হচ্ছে কি, আমার আসলে মনে করতে হচ্ছে না, রোবট আমার কাজটাকে অটোমেটেড করে দিচ্ছে। ওকে, আর আমাদের এটি খুবই ভুল ধারণা, রোবট মানে হচ্ছে মানুষের মতো একটা আকার থাকতে হবে, এটা আসলে তা না। বিভিন্ন ধরনের রোবট আছে, বিভিন্ন ধরনের রোবট আছে, এবং এর বিভিন্ন ক্ষেত্র আছে। যেমন শিল্প ক্ষেত্রে ব্যবহৃত হয়, স্বাস্থ্য সেবায় ব্যবহৃত হয়, গৃহস্থলীর কাজে। এবং আমি গৃহস্থলীর কাজটাকে একটু সামনে আনি, আগামী হয়তো 2035 সাল নাগাদ দেখবেন আপনার বাসায় ঝাড়ু দেওয়া কাউকে লাগবে না। যেটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে শুরু হয়ে গেছে, যে আপনি দেখছেন রোবট ঝাড়ু দিচ্ছে, রোবট হয়তো আপনার থালা বাসন দিয়ে যাচ্ছে। এখন যখন আমরা কাজের লোক খুঁজতেছি 2035 থেকে 40 সাল নাগাদ, আমরা আসলে কাজের লোক খুঁজতে গিয়ে দোকান থেকে এরকম 4-5টা রোবট কিনে নিয়ে আসতে পারবো। কেউ হয়তো রান্নার কাজ করে দিবে, কেউ হয়তো ঘরের কাজ করে দিবে, কেউ হয়তো আমার ড্রাইভিং এর কাজটা করে দিবে। অর্থাৎ দেখেন, হিউম্যান রিপ্লেসমেন্ট হচ্ছে। এটা আমাদের জন্য এক প্রকার সংকেত। দেখি সে- সেই ইন্ডাস্ট্রিটা কত বড় হচ্ছে আমরা আসলে স্লাইডের শেষের দিকে গিয়ে দেখব। তো আমরা বর্তমানে আসলে এমন কোনো জায়গা নাই যে রোবটের ব্যবহারটা দেখতে পারবো না। এগুলো জাস্ট কয়েকটা এক্সাম্পল মাত্র, সামনে হয়তো আমরা আরো কিছু দেখব। এখন হচ্ছে এআই। এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমি শুরুতে একটু ধারণা দিয়েছি এআই আসলে কিভাবে কাজ করে। ওকে, এআই করতে পারে না বর্তমান নাই। আপনারা সপ্তাহ খানেক ধরে একটা শব্দ বা একটা অ্যাপের নাম শুনেছেন কিনা আমি জানি না, ডিপসিক। কে কে শুনেছেন বলতে পারবেন? স্যার জি স্যার, শুনেছি। জি স্যার শুনেছি।
আমিও শুনেছি। স্যার বেটা এই ডিপসিক এত বেশি ডাউনলোড হয়েছে যেটা কিনা আমাদের চ্যাট জিপিটি, জেমিনাই যে এআই গুলো আছে তার ডাউনলোডের যে রেকর্ডটা সেই রেকর্ডটাকে অনেকাংশে ছড়িয়ে গিয়েছে। তার মানে এই কারণে বললাম যে একটা এআই আরেকটা এআই কে রিপ্লেস করছে, একটা এআই আরেকটা এআই কে রিপ্লেস করছে, এটা যে কোথায় যাবে আমরা নিজেরাও বলতে পারি না। সুতরাং আমাদের রিয়েল লাইফ, আমাদের ক্যারিয়ার লাইফ, আমাদের দৈনন্দিন কার্যক্রম না চাই এআই দ্বারা পরিচালিত হবেই হবেই। মানে আপনি চান আর না চান, ঠিক আছে, আপনি চান আর না চান আপনি বাটন ফোন ছেড়ে স্মার্টফোনে চলে আসছেন, আপনাকে প্রযুক্তি বাধ্য করেছে। সুতরাং আপনি যদি মনে করেন আমি এআই সম্বন্ধে জানবো না, আপনি জানতে বাধ্য। পরিবেশগত কারণেই হোক, শিক্ষাগত কারণেই হোক, আর আপনার দৈনন্দিন চলার পথেই হোক। আমি একটা ছোট্ট কথা বলি, একটা সময় জবে সার্কুলার হতো টাইপ এমএস ওয়ার্ড জানা থাকতে হবে, এটা অনেক আগে জবে সার্কুলার ছিল। আর এখনকার জবে সার্কুলারে দেখবেন এই অ্যাপ্লিকেশন গুলো, এই সফটওয়্যার গুলো পরিচালনার সক্ষমতা থাকতে হবে। এটা আমাদেরকে কি মিন করলো? একটা সময় মনে হলো কম্পিউটারে টাইপ জানতে পারলে কম্পিউটারে চাকরি করা যেতে পারে। আজ হতে 15 থেকে 20 বছর পর, আমি নিজেও কর্পোরেটে অনেকদিন ছিলাম বাংলা লিঙ্কে, ঠিক আছে, সেই অভিজ্ঞতা থেকে যদি বলি যে আপনাকে কিছুই মেশিন রিপ্লেস করে দিয়েছে। আপনার এখন অটোমেটিক অ্যাসিস্ট্যান্ট আছে, যেটাকে বলি আমরা চ্যাটবট। চ্যাট জিপিটি বলেন, জেমিনাই বলেন, কোপাইলট বলেন, ডিপসিক বলেন, যত যত জায়ান্ট কোম্পানিগুলো আছে, এই যে কোম্পানিগুলো কি তৈরি করছে, আসলে মানুষকে কিভাবে এই প্রযুক্তির সাথে অ্যাডজাস্ট করা যায় এবং মানুষের লাইফটাকে আরো বেশি কিভাবে ইজি করা যায়। সুতরাং এই জন্য বলছি, আপনি চাই আর না চাই আমরা এর মধ্যে থাকতে বাধ্য। তো আপনি যখন এআই নিয়ে কথা বলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা আসলে তিনটা মেইন এলিমেন্টস আছে। একটা হচ্ছে অ্যালগোরিদম। অ্যালগোরিদম জিনিসটা হচ্ছে যে কোনো একটা কাজ সে কিভাবে সমাধান করবে। ফর এক্সাম্পল, আপনি মোহাম্মদপুর থেকে নিউ মার্কেট যাবেন, অনেকগুলো রাস্তা আছে। আপনি চিন্তা করেন যে এই রাস্তাগুলোতে আপনি রিক্সায় যাবেন, নাকি অটোতে যাবেন, নাকি বাসে যাবেন, কোথায় গেলে জ্যাম হবে, কোন রাস্তাটাতে গেলে জ্যাম হবে না, এইসব আপনি চিন্তা করেন। দিস ইজ দ্য অ্যালগোরিদম। অ্যালগোরিদম কোনো জটিল কোনো কিছু না, সমাধান করার প্রক্রিয়া। ওকে, তো অ্যালগোরিদম মেশিনে অ্যালগোরিদমের মাধ্যমে কাজ করে, এক এক অ্যালগোরিদমের ডিফিসিয়েন্সি এক এক রকম। তো অ্যালগোরিদম নিয়ে আপনারা জটিল করে কোনো ভাবার কোনো কিছু নেই, আপনি কিভাবে কাজটা করতে পারছেন এটাই হচ্ছে অ্যালগোরিদম। আর একটা পার্ট হচ্ছে মেশিন লার্নিং। মেশিন লার্ন করছে, মেশিন শিখছে। কিভাবে? মেশিন লার্ন করছে আপনার কাছে প্রাপ্ত ডেটা নিয়ে। আমি ডেটা ইনপুট দিচ্ছি, আমি যদি ডেটা ইনপুট নাই দিতাম তাহলে আমার ফেসবুক বলতো না এটা তোমার বন্ধুর ছবি। আপনার ফেসবুকে যদি আমরা ডেটা নাই দিতাম তাহলে সে বলতে পারতো না আজকে তোমার বার্থডে, আজকে অমুক বান্ধবীর বার্থডে, অমুক দিনে একটা ইভেন্ট আছে, কারণ আমরা মেশিনকে ডেটা দিই। তাহলে মেশিন তার প্রাপ্য ডেটা থেকে শেখে। দিস ইজ কল্ড, যদি আমি ওয়ান শটে বলি, মেশিন লার্নিং। ওকে, এই ডেটাগুলো থেকে যদি আপনার ডিপ লার্নিং একটা পার্ট আছে। ডিপ লার্নিং বুঝতেই পারছেন, ডিপ মানে গভীর, ডিপ মানে গভীর। আপনি যদি আরো গভীরে যান, আমাদের ব্রেন হচ্ছে নিউরন, সেই রকম মেশিনেরও একটা ব্রেন আছে যেটা বলি নিউরাল নেটওয়ার্ক। এই নিউরাল নেটওয়ার্কের অনেকগুলো লেয়ার আছে, অনেকগুলো স্তর আছে, যেখানে আপনি ইনপুট দেন, সেই ইন্টারনালি ডেটা প্রসেস করে কিছু সিদ্ধান্ত নিয়ে আউটপুট আকারে আসে। সেই আউটপুটটা যদি পারফেক্ট না হয় সরি স্যার, আপনি আবার মাঝখানে সেটাকে কথা বলার জন্য। স্যার ডিসপ্লেটা স্যার চেঞ্জ হচ্ছে না স্যার, পিডিএফটা স্যার দেখতে শুধুমাত্র কৃত্রিম বুদ্ধিমত্তা প্রথমে যে ফ্রন্ট পেজ ছিল এটা স্যার দেখা যাচ্ছে। আমি যাই। ওকে, আমরা আসলে এই স্লাইডে ছিলাম। থ্যাংক ইউ। আমরা আসলে এই স্লাইডে ছিলাম
তো মেশিন লার্নিং আপনি যদি এআই করেন, এআই তিনটা মেইন এলিমেন্ট আছে, একটা হচ্ছে অ্যালগোরিদম, একটা মেশিন লার্নিং, একটা ডিপ লার্নিং। আসলে এটা এত ভ্যাস্ট একটা প্রসেস। আপনি যদি শুধু মেশিন লার্নিং নিয়ে থাকেন তাহলে হয়তো আপনি কয়েক বছর কাটিয়ে দিতে পারেন। আবার ডিপ লার্নিং নিয়ে থাকেন, ডিপ লার্নিং আপনি কয়েক বছর কাটিয়ে দিতে পারবেন। এত এত ভ্যাস্ট জিনিস, এত ডেটা আছে, এত কাজ আছে এর মধ্যে। ওকে, যেমন আমি নিজে একটা প্রজেক্টে আছি। মানে একটু অন্যভাবে বলি, আমাদের একটা আমি একটা চিকেন ফার্মে কাজ করি, যে 5 লাখ মুরগি আছে, এই মুরগিগুলো ডিম পারে। তো আমার কম্পিউটার ভিশন প্রসেসের মধ্যে, যেটা কিনা একটা এআই, একটা কম্পিউটার ভিশন প্রসেসের মাধ্যমে আমার ক্যামেরাটা ওই ডিমগুলোর ইমেজ নেয়। ইমেজ নেওয়ার পর সে ডিপ লার্নিং প্রসেসে, কম্পিউটার ভিশন প্রসেসে অ্যানালাইসিস করে আমাকে বলে যে এই ডিমটার ওয়েট এত, এর কালার এরকম, এবং এটি ভালো ভেঙে গেছে নাকি খারাপ আছে, ক্র্যাক হলে কত পার্সেন্ট ক্র্যাক আছে। তাহলে চিন্তা করেন, যেখানে আসলে ওইখানে আমার দুজন শ্রমিক ছিল, যেখানে যারা কিনা প্রতিদিন ডিমটা ট্রেতে কালেক্ট করতো, এবং সত্যি কথা বলতে কিছু ডিম তারা চুরি করতো। এখন ওখানে কোনো হিউম্যান নেই, আমার অটোমেটেড মেশিন আছে। মেশিনের মাধ্যমে ডিমগুলো সর্টিং হয় এবং নির্দিষ্ট ট্রেতে গিয়ে জমা হয়। তাতে আমার কি হয়েছে, আমার প্রায় 20% রেভিনিউ বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা কি করলাম, আমরা এআই অ্যাপ্লাই করে আমরা হিউম্যানকে রিপ্লেস করলাম, এবং আমার বিজনেসের যে আগে যে ইনকামটা ছিল তার চেয়ে 20% ইনকাম বেশি জেনারেট হলো। এবং আমরা স্পষ্ট বুঝতে পারলাম যারা ওখানে হিউম্যান ছিল, যাই হোক এনিওয়ে, তারা ডিমের অপচয় করতো, তারা বলতো এটা ভাঙ্গা, এতটা ডিম হয়েছে, এতটা ভালো পেয়েছি। কিন্তু দেখেন মেশিন কত নির্ভুল ভাবে আমাকে ডেটা দিচ্ছে, এবং আমি গতকালকে এফিসিয়েন্সি দেখেছি 97%। তা 100-এর মধ্যে 97% একুরেসি পাওয়া বিশাল ব্যাপার। যদিও সবসময় এটা হয় না, তো যেটা ফল করে, তারপরে মেশিন আমার কাজটা করে দিচ্ছে। এবং আমাকে ওখানে ডিম কতগুলো হলো এর জন্য মানুষের উপর নির্ভর করতে হচ্ছে না, কতগুলো ডিম ভালো আছে, কতগুলো ক্র্যাক আছে, আমার মেশিন ওই ডেটাটা নিচ্ছে। এটাকে কম্পিউটার ভিশন প্রসেস বলা হয়। তো জাস্ট একটা উদাহরণ বললাম, যেহেতু আমি নিজে প্রজেক্টটা নিয়ে কাজ করছি। তো এটা একটা জাস্ট একটা সিম্পল উদাহরণ। তো চিন্তা করেন ভবিষ্যতে আরো কিছু হতে যাচ্ছে আর কি। তো এটা আসলে কিভাবে হয়, এআই কি করে, ডেটাগুলোকে অ্যানালাইসিস করে তার অ্যালগোরিদম অনুযায়ী সে কিছু সিদ্ধান্ত গ্রহণ করে। এই সিদ্ধান্ত গ্রহণ করতে সে নিজে থেকে কিছু শেখে। আবার যদি শিখতে গিয়ে তার কম বেশি হয়, সে আবার মেশিনকে সাথে কথা বলে। যদিও আপনারা হয়তো অনেকেই জানেন, এটা রিইনফোর্সমেন্ট লার্নিং আছে, আনসুপারভাইজড লার্নিং আছে, সুপারভাইজড লার্নিং আছে। এগুলোতে যাচ্ছি না, একটু ডিপ হয়ে যাবে। তো বাস্তবমুখী উদাহরণ দেওয়ার একটা বড় সুবিধা হচ্ছে যে আপনাকে ধারণা দেওয়া হলো যে ইন্ডাস্ট্রিতে আরো কত কিছু হচ্ছে। আপনি জানেন যে এখন ড্রাইভারলেস কার, গাড়িতে এখন আর ড্রাইভার নেই, ড্রাইভারের চাকরি কিন্তু নাই। মেশিন আপনার হয়ে গাড়িটাকে ড্রাইভ করে দিচ্ছে। ওকে, অর্থাৎ একটা বড় জব কিন্তু রিপ্লেস হয়ে যাচ্ছে। ওকে, এটা আপনারা সকলেই জানেন। এবং আগে যেমন আপনার হয়ে কেউ অ্যান্সার দিত, আহ আপনার হয়ে কেউ কল সেন্টারে কথা বলতো, এখন আর কিন্তু এমন ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে না। একটা চ্যাটবট ক্রিয়েট হচ্ছে, আপনি চাইলে, চ্যাটবট খুব ছোট জিনিস, আপনি চাইলে নিজেই ক্রিয়েট করতে পারবেন। এটা বলা হচ্ছে ভার্চুয়াল। এবং আমি জিমেইলে আমার নিজস্ব একটা চ্যাটবট ক্রিয়েট করা আছে। ও শিখতে করে আমি আসলে খুব কমই দেখি। এটা খুব ইন্টারেস্টিং জিনিস, আমার খুব ভালো লেগেছে বলে আমি করছি, যে সে আমার মেইলে রিপ্লাই দেয়। ঠিক আছে, রিপ্লাই দেওয়ার আগে সে শুধু আমাকে একটা নোটিফিকেশন পাঠায়, দেখো তোমার এই মেইলটা এসেছিল, আমি তো এগুলো এগুলো লিখেছি, তুমি চেক করে নাও, যদি বলো তাই পাঠিয়ে দিই। জাস্ট এতটুকুই, সিম্পলি। এবং এটা জেমিনের একটা এক্সটেনশন, আপনারা নিজেরাও পাবেন যদি একটু ঘাটাঘাটি করে। স্যার কথা কেটে কেটে আসছে। যে- শুনতে পাচ্ছি না তো। জি স্যার, শোনা যাচ্ছে না। কথা শোনা যাচ্ছে না আচ্ছা, আমরা একটু ওয়েট করি, স্যারের মনে নেটওয়ার্ক প্রবলেম। শুনতে পাচ্ছেন আমার কথা, শুনতে পাচ্ছেন সবাই? জি, এখন শোনা এখন যাচ্ছে। শোনা যাচ্ছে।
ফাইন, ঠিক আছে, একটু বলবেন আপনারা, সমস্যা নেই। হ্যাঁ, তো এখানে আমাদের রোবটের একটা চিত্র দেওয়া আছে। রোবট কি করে? সে ডেটা কালেক্ট করে, যেভাবে ডেটাটাকে কালেক্ট করে, ডেটাটা কালেক্ট করে অ্যানালাইসিস করে। এই অ্যানালাইসিস করার ক্ষেত্রে আর্টিফিশিয়াল স্যার দেখা ইন্টেলিজেন্স যাচ্ছে না কিছু। জি স্যার, দেখা যাচ্ছে না। আর নেটওয়ার্কে দেখবেন বিষয়টা। দেখা যাচ্ছে না। জি স্যার, লাইট দেখা যাচ্ছে না। আপনি আবার একটু কাইন্ডলি প্রেজেন্টেশনটা দিন। এটা চলে যাচ্ছে কেন বস? স্যার বুঝতে পারি নাই। এবার কি দেখা যাচ্ছে? আবার একটু প্রেজেন্টেশনটা দিন রুমন ভাই। হ্যাঁ আমি দিয়েছি, এবার কি দেখা যায়? না হ্যাঁ, আপনি এখন স্ক্রিন, দেখা যাচ্ছে। জি জি স্যার, দেখা যাচ্ছে। দেখা যায়। আসলে না, জটিল করে ভাবলে হবে কি, অনেক সব বোরিং লাগে। হ্যাঁ, তো রোবট কিভাবে কাজ করে, জাস্ট একটা ব্রিফ আইডিয়া। সে সেন্সরের মাধ্যমে ডেটা কালেক্ট করে, ডেটা কালেক্ট করার পর সে ডেটা অ্যানালাইসিস করে। এখানে আমাদের একটু প্রোগ্রামিং এর প্রয়োজন হয়। প্রোগ্রামিংটা ডিপেন্ড করে হচ্ছে আমি কিভাবে ডেটাটাকে অ্যানালাইসিস করব। এরপর তার যদি মুভমেন্টের প্রয়োজন হয়, তার যদি কোথাও যাওয়ার প্রয়োজন হয়, এই ক্ষেত্রে তার অ্যাকচুয়েটর প্রয়োজন হয়। অ্যাকচুয়েটর গুলো হয় কি, আপনার ফিজিক্যাল মুভমেন্টের ক্ষেত্রে এটা খুব ভালো কাজ করে। তো সব ক্ষেত্রে আসলে সব ধরনের অ্যাকচুয়েটর লাগে না। কারণ রোবটটা হাঁটবে, সে কিভাবে হাঁটবে? এটা আসলে ম্যাকাট্রনিক্স, তো মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স। কেউ মনে হয় গাড়ি চালাচ্ছেন বা একটু সাউন্ডটা বন্ধ করবেন। ঠিক আছে, প্রচন্ড নয়েজ আসতেছে। ওকে ফাইন, থ্যাংক ইউ। তো রোবট কিভাবে কাজ করে? ভেরি সিম্পল। সে সেন্সরের মাধ্যমে ডেটা কালেক্ট করে, তারপর ডেটাকে অ্যানালাইসিস করে, অ্যানালাইসিস করার পর সে সিদ্ধান্ত গ্রহণ করে। এই সিদ্ধান্তের উপর ভিত্তি করে সে আমাদেরকে আউটপুট, মুভমেন্ট হতে পারে, সেটা কোনো ভয়েস টোন হতে পারে, সেটা কোনো ডেটার আউটপুট হতে পারে, সেটা ডিপেন্ড করবে আমি কোন ধরনের রোবোটিক্স নিয়ে কাজ করছি। আমরা যে এখন পিকচারটা দেখতে পাচ্ছি, এই পিকচারটা কি সবাই দেখতে পাচ্ছেন? এটি খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, দেখতে পাচ্ছি। জি স্যার। জি স্যার। যেমন আমরা ভেরি গুড, আমরা সেন্সর দেখি, সেন্স করে, সহজ করে বলুন সেন্স করে। এখানে চারটা, যেমন এটা নর্মাল ভাবে চারটা সেন্সর নিয়ে কথা বলা হয়েছে। আসলে এত সেন্সর আছে, আমার নিজের কাছে প্রায় 68টা না 69টা সেন্সর আছে রোবোটিক্স এর। মানে এটা আপনি চাইলেও কোনোদিন এভাবে মুখস্থ রাখতে পারবেন না। যখন যেটা কাজের প্রয়োজন হয়, একটা বেসিক আইডিয়া থাকলে পরে ওটা নিয়ে কাজ করা যায়। তা বেসিক আইডিয়াটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, বেসিক কনসেপ্টটা। যেমন হচ্ছে অপটিক্যাল সেন্সর আছে, যে কিনা লাইট ডিটেক্ট করতে পারে। মোশন সেন্সর আছে, আপনি তার যদি সামন দিয়ে যান, সে ডিটেক্ট করতে পারে আপনি কোথাও বসে আছেন কিনা, আপনি চলে যাচ্ছেন কিনা, এগুলো মোশন সেন্সর মাধ্যমে করা যায়। তারপর হচ্ছে আপনি যদি কোনো শব্দ করেন, সাউন্ড সেন্সর আছে, টেম্পারেচার সেন্সর আছে, আমাদের ওয়াটার সেন্সর আছে, ঠিক আছে, ফায়ার সেন্সর আছে। ওকে, এত অনেক সেন্সর আছে। রোবোটিক্স এর একটা বড় এলিমেন্টস হচ্ছে সেন্সর। ওকে, এখন সেন্সর কিন্তু ডেটা, একটা জিনিস আমি বলি, ম্যাক্সিমাম সেন্সর ডেটা কালেক্ট করে অ্যানালগ পদ্ধতিতে, বাট আপনি যেটা আউটপুট পান এটা ডিজিটাল পদ্ধতিতে। তো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে সে কিন্তু পরিবেশ থেকে, মানে আমাদের বাহ্যিক পরিবেশ থেকে ডেটাটাকে কালেক্ট করে, এবং এটা একটা অ্যানালগ প্রসেস। কিন্তু যখন সে মেশিনের কাছে পাঠায়, যন্ত্রের কাছে পাঠায়, কম্পিউটারের কাছে পাঠায়, সেটা একটা ডিজিটাল প্রসেসে সম্পন্ন হয়ে থাকে। ওকে, সো তাহলে সে কি করলো, ডেটাটা কালেক্ট করলো, ডেটাটা কালেক্ট করার পর সে প্রসেস করলো, প্রসেস করার পর সে এই প্রসেস অনুসারে অ্যাকচুয়েটরকে বলবে যে এখন তুমি কি করবে, তুমি কি সামনের দিকে হাঁটবে, নাকি তুমি গান বাজাবে, নাকি তুমি কথা বলবে, নাকি তুমি কাজ করে রান্না বান্না করে দিবে। ঠিক আছে, এটার বেসিসে আমরা আউটপুটটা পেয়ে যাই, অর্থাৎ ডেটা অ্যানালাইসিস, প্রসেসিং এন্ড ডিসিশন মেকিং। ওকে, এখন এখানে একটা জাস্ট এক্সাম্পল দেওয়া আছে, এটা মানে এটা না যে এটাই সব।
রোবোটিক্স এর জন্য কোন ধরনের অ্যাকচুয়েটর সিস্টেম ব্যবহার করতে হচ্ছে, ঠিক আছে? আপনার যদি হাত পা ঘোরাতে হয়, মাথা নাড়াতে হয়, তাহলে অবশ্যই মোটর লাগবে। আপনি যদি হেভি ওয়েট কাজ করতে চান তাহলে হাইড্রোলিক অ্যাকচুয়েটর লাগবে, ঠিক আছে? আবার যদি আপনি এটাকে আমি সহজ ভাষা বলি, হ্যান্ডেল ঘোরাতে চান, ব্রেক করতে চান, ঠিক আছে, এইগুলোর জন্য আসলে পন্স লাগে। তাহলে এই কটাই আসলে যে একচুয়ালি না, আরো অনেক কিছু আছে। এটা জাস্ট আপনাকে একটা আইডিয়া। আমি একটু আগে বলেছি রোবোটিক্স আসলে মেকাট্রনিক্স, মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স। ওকে, তো এটা নিয়ে জটিল করে কেউ ভাববেন না। আপনার কাজের প্রয়োজনে যখন যেটা প্রয়োজন আপনি বুঝতে পারবেন যে আমার আসলে এই জিনিসটা প্রয়োজন, তখন আপনি ঠিকই ওই জিনিসটা কালেক্ট করতে পারবেন বা ওই জিনিসটাকে অ্যাড করতে পারবেন। তো এই জন্য আমি বলি ক্রিটিক্যাল থিঙ্কিং। কাজ করার আগে আমার আসলে কি জানা দরকার সেটা হলে ভালো। যেমন আরো বলি, এখানে অনেক আপুরা আছেন, আপনারা রান্না করার আগে কিন্তু রান্নার একটা ভালো প্রস্তুতি নেন। হলুদ, লবণ, তরকারি কি কি লাগবে, ঠিক আছে? তারপর চিন্তা করেন যে এটা কিভাবে ভাজবো, তারপর এটা কতটুকু কালার হবে, কালার হলে কখন চুলার জালটা কমিয়ে দেবো বা কখনটা বাড়িয়ে দেবো। এই যে থিঙ্কিংটা, এইটাই হচ্ছে আপনার নলেজ। আমাদের খুবই বড় সমস্যা হচ্ছে, আমি যতবার শেখাতে গিয়েছি অনেক ক্ষেত্রেই প্রবলেমটা ফেস করছি, স্যার এটা কিভাবে করব, স্যার আমরা কি পারি না। বাদ দেন, আপনি কিছুই জানেন না, আপনি সিম্পল চিন্তা করেন, আচ্ছা এটার পর তো এটা হবে, এটার পর তো এটা হবে, তাহলে আপনি তার ফাংশন সম্বন্ধে বুঝতে পারবেন। কারণ সবকিছু এসে হিউম্যান সেন্স থেকে, মানুষ চিন্তা করে এসব করেছে। ওই এআই তাও মানুষ চিন্তা করে করেছে, মেশিন চিন্তা করেনি, কারণ আমরা ডেটা দিয়েছি বলে কাজটা করে। ঠিক আছে, তো রোবোটিক্স এর এই এলিমেন্টস গুলো সম্বন্ধে একটু ব্রিফ আইডিয়া নেব। আচ্ছা, এখন হচ্ছে এআই কিভাবে কাজ করে। এআই এও একই কথা, আমি ডেটা কালেক্ট করব, ডেটা কালেক্ট করে এআই স্যার একটা বড় জিনিস। মনে হয় আবার পিন হয়ে গেছে, স্ক্রিনটা চেঞ্জ হচ্ছে না আবার। হ্যাঁ, চেঞ্জ হয়েছিল। আপনি আবার একটু কাইন্ডলি ইয়েতে রাখেন, চেঞ্জ হয়েছিল, ভিউতে রাখেন। এবার কি দেখা যায়? জি, দেখা যাচ্ছে। জি স্যার, এখন আসছে। কি দেখা যায় এখন? ওকে, এআই আর আপনার রোবোটিক্স এর একটা জায়গায় পার্থক্য আছে। আমরা একটু আগে বলছিলাম মেশিন লার্নিং, মেশিন নিজে থেকেই লার্ন করে, মেশিন একজন সেলফ টিউটর হিসেবে কাজ করে। ওর অ্যালগোরিদমটা ওভাবেই ডেভেলপ করা হয়েছে, অনেক অ্যালগোরিদম আছে, ঠিক আছে? আপনি যখন ডেটা দিবেন তার মধ্যে লার্নিং আছে, একটু আগে বলছিলাম 3 ধরনের লার্নিং আছে: সুপারভাইজ লার্নিং, আনসুপারভাইজ লার্নিং, রিইনফোর্সমেন্ট লার্নিং। ওকে, আপনার যদি পছন্দ না হয় আপনি আবার বলতে পারেন, রিইনফোর্সমেন্ট পুনরায়। ওকে, আর সুপারভাইজ লার্নিং, আপনি যা বললেন সে হয়তো তার বেসিসে আপনাকে কিছু ডেটা দিল বা কোনো সিদ্ধান্ত দিল, ঠিক আছে? আনসুপারভাইজ লার্নিং, যে আপনার কথার উপর ভিত্তি করে সে শুধু করতেছে না, সে আরো থেকে আরো অনেক কিছু কাজ আপনার করে দিচ্ছে, মানে যেটা আপনি সুপারভাইজ করেন। সহজ করে ভাবেন, জিনিসগুলো আসলে সহজ হয়ে যাচ্ছে। তো মেশিন নিজে থেকে, আমরা যেমন মেশিনকে ডেটা দিই, মেশিন তার অ্যালগোরিদম থেকে নিজে থেকে ট্রেনিং নেয় এবং ট্রেনিং এর বেসিসে সিদ্ধান্ত গ্রহণ করে। সিদ্ধান্ত গ্রহণের পর যদি আবার বলি আপনার পছন্দ হচ্ছে না, আপনি আবার এটাকে ব্যাক করতে পারেন, তখন মেশিন তার উপর আবার একটা অ্যালগোরিদম অ্যাপ্লাই করে। এই জন্য প্রতিবার তার ডেটার এক এক ধরনের ডেটার ক্ষেত্রে বা এক একবারের ক্ষেত্রে এক এক রকমের আউটপুট দিতে পারে। সেক্ষেত্রে আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কতটুকু সেটা আগে ঠিক করতে হবে, যে আপনি এই ডেটাটাকে নেবেন কি নেবেন না। কিন্তু আপনি মেশিন কেন ব্যবহার করছেন, যেটা আপনার আমার পক্ষে আসলে করাটা অনেক দ্রুহ সময় সাপেক্ষ বিষয়, বা আমি ওইভাবে চিন্তা করতে পারছি না, আপনি এভাবে চিন্তা করতে পারছেন না, এই জন্য আপনি মেশিনকে বলছেন। দ্যাটস ওয়াই উই কল মেশিন লার্নিং। ওকে, যে ডেটা কালেক্ট করে, শিখে, অ্যানালাইসিস করে, আপডেট দিয়ে একটা আউটপুট দিয়ে থাকে। এটা হচ্ছে এআই পদ্ধতির সিকোয়েন্স। ওকে, এখানে একটা আমরা স্লাইড আছে, রোবোটিক্স এবং এআই একসঙ্গে কাজ করে কিভাবে। আপনারা কি এই স্লাইডটা দেখতে পাচ্ছেন? আমি যদি একটু কোশ্চেন করি। স্যার জি আমাদের এখানে দেখানো, স্লাইড তো কোনো স্লাইড দেখাচ্ছে স্যার। স্যার সরি, আমাদের এখানে স্লাইড দেখাচ্ছে কেন রোবোটিক্স শেখা উচিত, এটা। জি স্যার।
আপনার লেকচার গুলো শুনতে পাচ্ছি না স্যার, ভয়েস ড্রপ করছে প্রত্যেকটা সময়, ভয়েস ড্রপ করতে। ওকে ফাইন, আমি একটু অন্যভাবে যাচ্ছি, একটু খেয়াল করুন সবাই। হ্যালো, আচ্ছা, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, আপনার কথা কি জি স্যার। এখন ঠিক আছে। শোনা যায় এখন? জি স্যার। এখন কি ইকো হচ্ছে বা এখন শোনা যাচ্ছে, ভয়েস আপনি হচ্ছে? এখন স্ক্রিন শেয়ার করতে পারেন স্যার। শুনতে পাচ্ছি। কথা এখনো কেটে আসছে। হ্যাঁ, এখনো কেটে আসছে। আসলে শেয়ারিং করতে গিয়ে হচ্ছে, দেখেন তো এখন কথা কি ক্লিয়ার? কোথায় কেটে আসছে না স্যার? স্যার, আগের মতোই শোনা তাহলে যাচ্ছে কিন্তু না। স্যার ক্লাসটির সমস্যা। এই যে জানতে চাচ্ছি যে আমরা কেন রোবোটিক্স শেখা উচিত। শুধুমাত্র যে রোবোটিক্স বা এআই যখন আপনি শিখবেন, তাতে কি হবে, আপনার প্রবলেম সলভিং ক্যাপাসিটিটা বাড়বে, আপনার ক্রিয়েটিভিটি ডেভেলপ হবে, আপনি নতুন নতুন কনসেপ্ট ডেভেলপ করতে পারবেন এবং সেই কনসেপ্ট থেকে আপনি সৃজনশীলতা অনুসারে করতে পারেন। আর নতুন ভাবে এই পুরাতন প্রবলেমকে নতুন ভাবে সমাধান করতে পারবেন আরো স্মার্টলি। আরো কেরিয়ার পাথ, এই কেরিয়ার পাথে আসলে আমরা ওয়ান স্টেপ অ্যাহেড, আমরা এক পা এগিয়ে যাব এবং এটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এবং সবচেয়ে ভালো আরো বড় বিষয় হচ্ছে যে আমরা এখানে স্টুডেন্ট, আমাদের আগামীতে যে কেরিয়ার পাথ কি হওয়া উচিত এ সম্পর্কে আপনাদের ক্লিয়ার কাট ধারণা দিব। আপনি চ্যাট জিপিটি কে বলেন, জেমিনাই কে বলেন, বা যত এআই এজেন্ট আছে সবাইকে বলেন, আপনাকে কিন্তু বলবে যে রোবোটিক্স শেখা উচিত, এআই শেখা উচিত, কম্পিউটার ভিশন জানা উচিত, সবকিছু আসলে এই রিলেটেড। ওকে, সুতরাং আমি আপনাকে এর মধ্যে দিয়ে যেতেই হচ্ছে। ওকে, আর কথাটা বলতেছিলাম ক্রিটিক্যাল থিঙ্কিং, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা স্টুডেন্ট আছেন, আমি ধরে নিচ্ছি সবাই স্টুডেন্ট আছেন, ক্রিটিক্যাল থিঙ্কিং ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন একটি গুরুত্বপূর্ণ পার্ট। ধরে নিলাম আপনি জানেন না, কিন্তু আপনার জন্য এত বেশি কেরিয়ার পাথ খোলা আছে, আপনি চিন্তা করে পারবেন। আমরা শেষের স্লাইডে গিয়ে দেখবো। সুতরাং একটু ধৈর্য ধরবেন আর শেখার চেষ্টা করবেন, যে টুলস গুলো সম্বন্ধে জানবেন পুরোপুরি শিখবেন। চাকরি আপনাকে খুঁজে নেবে, আপনাকে চাকরি হবে। আমি বলে দিচ্ছি 2035 থেকে 40 সাল নাগাদ আমাদের ইউনিভার্সিটি ডিগ্রি গুলো ভ্যালুলেস হয়ে যাবে যদি আমাদের স্কিল না থাকে। সুতরাং স্কিল ডেভেলপমেন্ট করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমাদের কনফিডেন্সটাকে বাড়াতে হবে। এআই এর এবং রোবোটিক্স এর আসলে অনেকগুলো ইতিবাচক প্রভাব যেমন আছে, প্রভাবও আছে। ওকে, ইতিবাচক প্রভাবগুলো আসলে আপনারা সকলেই জানেন, এই নিয়ে আমি কথা বলছি না। কিন্তু নেতিবাচক প্রভাবগুলো হচ্ছে আমাদের অনেকগুলো জব হারিয়ে যাবে। ফরেন ডেস্ক এক্সিকিউটিভ, অর্থাৎ তারপর হচ্ছে ক্ষেত্র বিশেষে উকিল, লয়ার, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, আর ডাক্তারের একাংশ, ডাক্তারি পেশা যারা আছে তাদের একাংশ, এগুলো হারিয়ে যাবে। আমরা চাই না চাই এগুলো হারিয়ে যাবে। এইখানে রিপ্লেস হবে এআই এবং রোবোটিক্স, পুরোটাই রিপ্লেস হয়ে যাবে। কিন্তু সমস্যা হচ্ছে আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স যদি বাস্তবে প্রয়োগ হয়ে যায়, তাহলে আসলে মেশিন যদি নিজে থেকে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা বেড়ে যায়, সেক্ষেত্রে এটা আমাদের জন্য
সবই আমাদের কাছে ছিল। তো সেটা যখন আসবে সেটাই হতো আমাদের যারা সায়েন্টিস্ট আছেন তারা এটা নিয়ে কাজ করবেন এবং কিছু না হওয়াটাই স্বাভাবিক। ওকে, তবে হিউম্যান ইন্টেলিজেন্স আর মেশিন ইন্টেলিজেন্সের মধ্যে আসলে অনেক কিছুটা ডিফারেন্স হয়ে যাবে। মানুষ খুব বেশি যন্ত্রনির্ভর হয়ে যাওয়ার কারণে মানুষের প্রতি যে সৌহার্দ্যতা সম্প্রীতিটা এটা কমে যাবে। আমি যদি ভুল না বলে থাকি, আপনি সারাদিনে আপনার প্যারেন্টস এর সাথে হয়তো 10 মিনিট কথা বলেন না, গল্প করেন না, কিন্তু আপনি 23 ঘন্টায় মেশিনের প্রতি নির্ভর থাকেন, আমি যদি ভুল না বলে থাকি। এটুকুই তার প্রমাণের জন্য যথেষ্ট। ওকে, তো এই নেতিবাচক প্রভাবগুলো আমাদের একটু অ্যাভয়েড করতে হবে, আমাদের পজিটিভলি নিতে হবে আর কি। এখন আসি আপনাদের জন্য, আপনাদের জন্য একটা বলবো যে আপনাদের কেরিয়ার রিলেটেড। ওকে, আমাদের যদি বলি আমরা স্ট্যাটিক্যাল অ্যানালাইসিসে প্রতি বছর রোবোটিক্স এর কেরিয়ার 22.8% বাড়ছে। ওকে, এবং যুক্তরাষ্ট্র বলি, জাপান বলি বা জার্মানি বলি, যেটাই বলি না কেন, এরা রোবোটিক্স এর উদ্ভাবনে সবচেয়ে বেশি আগায় চলে আসে এবং বিনিয়োগের পরিমাণ বাড়ছে। আপনারা সবাই তো জানেন, যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, যারা জানেন তাদের উদ্দেশ্যে আবার বলছি, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য দুটি গভর্নমেন্টই ডোনাল্ড ট্রাম্প অংশ ওনারা এআই এর পিছনে ইনভেস্ট করবেন। এবং ইউকে যেটা ইংল্যান্ড, ওকে, ওনাদের যে গভর্নমেন্টটা আছে ওরা এআই গভর্নমেন্ট চালু করে দিয়েছে এবং এআই এর পিছনে তারা কাজ করছে। এআই গভর্নমেন্ট অর্থাৎ আর্টিফিশিয়াল নির্ভর সরকার ব্যবস্থাপনা। তারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, তারা এর ভবিষ্যৎ দেখতে পারছে বলে কাজটা শুরু করে দিয়েছে। আর আমরা তো এখনো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আছি, সুতরাং আমাদের সেই জিনিসটাকে একটু মাথায় রেখে সামনে এগিয়ে যাওয়া উচিত। ওকে, সুতরাং আপনার এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে আপনার বাজারে ডিমান্ডটা তৈরি করতে হবে। তৈরি করতে যদি চান তাহলে আপনাদের ইউ শুড ডাইভ ইন এআই অ্যান্ড রোবোটিক্স, আপনাকে এই কথা আগাতে হবে, সেটা টেকনিক্যাল হোক আর নন টেকনিক্যাল হোক। ওকে, রোবোটিক্সে দেখবেন বাজারে চাকরির ভূমিকা, রোবোটিক্সে কি কি ধরনের চাকরি আছে, রোবোটিক্স ইঞ্জিনিয়ার হবে, অটোমেশন ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ডেভেলপার, কন্ট্রোল ইঞ্জিনিয়ার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এক্সপার্ট। মজার বিষয় হচ্ছে আমি বলি, আর 2030 সাল নাগাদ এটা হওয়ার সম্ভাবনা খুব বেশি আছে। আমরা যে উকিল বা ব্যারিস্টার হচ্ছি, সামনের দিনে ক্যারিয়ার হবে এআই অ্যাডভাইজার, এআই লিগাল অ্যাডভাইজার। ওকে, আইনগত বিষয়ে অভিজ্ঞতা এআই রিলেটেড, এই ধরনের একটা বড় ক্যারিয়ার তৈরি হতে যাচ্ছে। অর্থাৎ আপনারা যারা ল নিয়ে কাজ করতে চান, এআই লয়ারের ডিমান্ড অনেক অনেক গুণ বৃদ্ধি পাবে, কারণ ইথিক্স এখানে একটা বড় বিষয়। ওকে, সুতরাং মন খারাপ করার কোনো কিছু নেই যে আমরা নন টেকনিক্যাল নন সিএসসি আমাদের দ্বারা কি হবে, তাদের জন্য বাজারটা আরো 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 অনেক বড়। এখন একটু দেখি আপনাদের জন্য চমকপ্রদ একটা দৃশ্য, চাকরি আছে কিনা। আপনারা একটা ডেমোগ্রাফিক পিকচার কি দেখতে পাচ্ছেন রোবোটিক্স মার্কেটে? আমাকে একটু বলুন। জি স্যার, দেখতে পাচ্ছি। জি স্যার। আপনারা ডেমোগ্রাফিক পিকচারটা যদি দেখেন 2033 সাল পর্যন্ত এই মার্কেটটা কত বড় বৃদ্ধি পেয়েছে। অ্যাসেম্বলিং এর ক্ষেত্রে, ওয়েল্ডিং এর ক্ষেত্রে, এর ক্ষেত্রে, আদার্স এর ক্ষেত্রে 2025 এখন 30 সাল নাগাদ। সুতরাং এটা বাড়ছে না, এটি কমছে। এটি আপনার আমার ব্যক্তিগত রিপোর্ট না, এটা গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল মার্কেটের রিপোর্ট। সুতরাং কেরিয়ার যে সামনের দিকে ভবিষ্যৎ, এটা একদম স্পষ্ট। এটা তো গেল রোবোটিক্স এর। এবার এআই টা দেখেন 2030 সাল নাগাদ এআই মার্কেটের সাইজ। ঠিক আছে, সার্ভিস লেভেল অর্থাৎ যারা নন সিএসসি ব্যাকগ্রাউন্ড, দেখতেছেন সার্ভিস ডিমান্ডটা কত বাড়ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই দিয়ে সেবা দিতে হবে, এর পার্সেন্টেজটা দেখেন ব্ল্যাক কালারে আছে এখানে। ঠিক আছে, ব্ল্যাক ডার্ক ব্লু যেটাই হোক ওটাই আছে। সফটওয়্যার মার্কেট ইন্ডাস্ট্রিটা বড় হচ্ছে, হার্ডওয়্যার মার্কেট ইন্ডাস্ট্রিটা একটু কম হবে, বাট সার্ভিস এআই রিলেটেড সার্ভিস মার্কেটটা অনেক বেশি হাই, যেখানে 2023 সালে 196 বিলিয়ন মার্কিন ডলার মার্কেট সাইজ, সেটা 2030 সাল নাগাদ কোথায় গিয়ে ঠেকবে। ওকে, এবং আপনি মার্কেট গ্রোথ যদি দেখেন 36% মার্কেট গ্রোথ। এবং আমি অনুরোধ করব যারা আজকের ক্লাসে আছেন তারা আজকের ক্লাসের পর যদি একটু সময় পান এবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের রিপোর্টটা পড়বেন। আপনারা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের রিপোর্টটা এবার পড়বেন। যদি ইংরেজিতে পড়তে অসুবিধা হয় চ্যাট জিপিটি কে দিয়ে বলেন যে আপনি ট্রান্সলেট করে হলেও পড়বেন, তাহলে আপনার ক্যারিয়ারটা বুঝতে পারবেন কোন দিকে যাচ্ছে এবং আপনার কি করা উচিত।
আমি এটা রিকোয়েস্ট করছি, হাম্বলি রিকোয়েস্ট টু ইউ। ওকে, তো আপনি যেটাই করেন না কেন, আপনার মার্কেটে সামনে দক্ষ লোকের প্রয়োজন, দক্ষ লোকের প্রয়োজন, দক্ষ লোকের প্রয়োজন। আপনাকে দক্ষ হতে হবে, এর কোনো বিকল্প নেই। সেটা মাথায় রেখে আসলে করবেন। ওভারঅল লাস্টের দিকে আমরা যদি একটু ক্লোজিং করি, আসলে আমাদের জীবনযাত্রার মান আস্তে আস্তে ডে বাই ডে ডেভেলপ হচ্ছে। আমরা নেতিবাচকটাকে না নিই, ইতিবাচকটাকে নিই। ওকে, আমরা এআইটাকে দিয়ে, রোবোটিক্সকে দিয়ে নেগেটিভ কোনো কাছে না কাজ করে পজিটিভ কাজগুলো করি, আমাদের থিঙ্কিং লেভেলটাকে ডেভেলপ করি, তাহলে আমাদের কেরিয়ার পাথটা আরো 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 বেশি উজ্জ্বল হয়ে যাবে। এবং আমরা শুধু আসলে টাকা ইনকাম করতে চাই, টাকা ইনকাম করতে গেলে ভালো, টাকা ইনকাম করাটা ভালো, এই জন্য আপনাকে আসলে শিখতে হবে, শেখার কোনো বিকল্প নাই। চান না চান আপনাকে শিখতে হবে। আমি অনুরোধ করবো আপনারা কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করেন। সেকেন্ডারি ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশটাকে একদম টপ লেভেলে, কমিউনিকেশনের লেভেলে নিয়ে আসেন। আপনাকে এখন সামনের দিনে চাকরি কিন্তু আর লোকাল থাকছে না, এটা গ্লোবাল লেভেলের চাকরি হয়ে যাচ্ছে। সো আপনি যদি চাকরি লেভেলে আপনাকে নিজেকে একটা ভালো জায়গায় দেখতে চান, এআই রিলেটেড, রোবোটিক্স রিলেটেড ফাংশন গুলো নিয়ে দেখেন, অনেকগুলো সেক্টর আছে, সেক্টর গুলো নিয়ে কাজ করা শুরু করেন, ইনশাল্লাহ আপনি পিছনে ফিরে তাকাবেন না। ওকে, তো এই ছিল আজকের সেশন। এই মুহূর্তে আমি কিউ&এ তে যাব, যদি কারো কোনো কোশ্চেন থাকে আমরা একটু কোশ্চেন গুলো নিই, আপনার হ্যান্ড হ্যান্ড রেজ করে কোশ্চেন করবেন। থ্যাংক ইউ। রাইসা মল্লিক, আপনি হ্যান্ড রেজ করেছেন, একটা আপনার কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। হ্যাঁ, রাইসা মল্লিক, আমাকে শুনতে পাচ্ছেন? রিয়াদ হাসান, স্যার এআই জি ভাইয়া রিলেটেড শুনতেছি। আচ্ছা রিয়াদ হাসান বলেন। আমার কোশ্চেনটা হচ্ছে, আমি অ্যাজ এ বিগিনার হিসেবে রোবোটিক্সে যদি রোবোটিক্স যদি শিখতে চাই, মানে রোবোটিক্সের বিভিন্ন পার্ট যেমন মাইক্রো কন্ট্রোলার, সেন্সর, এগুলা সম্পর্কে বিগিনার হিসেবে কোথা থেকে, অথবা রিসোর্স যদি মেনশন করতে পারেন, অথবা কোনো বইয়ের মেনশন, এটা একটা। ফাইন। আর একটা ছিল যে আমি কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করতে পারি, এটাই আমার কোশ্চেন। কোশ্চেন, আপনি বিগিনার লেভেলে আমার সাজেশন হবে আপনি আগে সিমুলেশন করেন। ওকে, সিমুলেশনের অনেকগুলো সাইট আছে, সেখানে গিয়ে আগে প্র্যাকটিস করেন। সেন্সর গুলো সম্বন্ধে ধারণা নেন, কোন সেন্সর গুলো কিভাবে কাজ করে। আপনি রাসবেরি পাই আছে, আরডিনো বোর্ড আছে, আমি বলবো যে আরডিনো দিয়ে শুরু করেন, ছোট ছোট করে কাজ করেন, এবং বড় কিছু আগেই চিন্তা না করে আপনার বাসা থেকেই আপনি কাজটা শুরু করেন। ঠিক আছে, যে আপনার বাসার লাইটটাকে কিভাবে কন্ট্রোল করবেন। এভাবে যখন আপনি বাসা থেকে শুরু করবেন, তখন দেখবেন আলটিমেটলি আপনি বড় প্রজেক্ট দিকে চলে যাচ্ছেন। আমরা শুরুতে হয় কি, বড় কিছু চিন্তা করে ফেলি, এটা আমাদের জন্য আসলে একটু সমস্যা। ওকে, এই জন্য প্রচুর টিউটোরিয়াল সাইট আছে, আপনি চাইলে, বাজারে প্রচুর বই আছে। আমি রিকোয়েস্ট করব আগে পড়তে হবে, তারপর ইমপ্লিমেন্ট করতে হবে। ওকে, এবং স্মল স্কেলে, আমি আবার রেফারেন্স মেহেদি করছি, হাসান, কোনো স্মল স্পেসিফিক স্কেলে। বই অথবা প্ল্যাটফর্ম মেনশন করে দিলে ভালো হতো। আসলে এত বেশি প্ল্যাটফর্ম আছে, এটা কি বলি, আপনি রোবোটিক্স এর বেশ কিছু বই আছে, আমি একটু বলি। স্যার আপনি কথা একটু লাইনে আটকে থাকেন, আসতেছে, ক্লিয়ার আসতেছে না। আপনি মিশেল ইসলামের সৃষ্টির উল্লাসে রোবোটিক্স, এই বইটা যদি পড়েন, আপনি বেসিক ধারণা পাবেন, ভালোভাবে ধারণা পাবেন। মিশেল ইসলামের সৃষ্টির উল্লাসে রোবোটিক্স পার্ট 1টা কিনবেন, শুরুতে পার্ট 2টা কিনবেন না, পার্ট 1টা কিনবেন, এটা আপনাকে পুরোপুরি হেল্প করবে। ওকে, ঠিক আছে, আর কোনো কোশ্চেন আছে? থ্যাংক ইউ স্যার। আর প্রোগ্রামিং এর ক্ষেত্রে আপনি পাইথন করতে পারেন, সি করতে পারেন, যেহেতু এখন পাইথন খুবই জনপ্রিয়, পাইথন শেখাটা ভালো, পাইথন সব ক্ষেত্রেই লাগে। ঠিক আছে, পাইথন একটু সোজা প্রোগ্রামিং, জটিলতা কম, তো পাইথন হবে বেটার। জি স্যার, থ্যাংক ইউ।
আর এমডি কেউ মেহেদি কোশ্চেন হাসান করবেন? আপনার কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার কোশ্চেনটা হচ্ছে আমরা তো স্যার আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা স্যার শিখলাম এবং ক্লাসটা দেখলাম স্যার, অনেক প্রাণবন্ত বিগিনার ছিল লেভেলে ক্লাসটি। স্যার কথাটা বুঝতে পারিনি। না বলেন, আমি আপনার প্রশ্নটা নিয়ে আগে। ও আচ্ছা স্যার, আসলেই আমরা এখন যারা আছি, যারা আছি মোটামুটি এটা সবাই আর্টস অথবা কমার্সের স্টুডেন্ট, বাট এখানে আসা শেখা জানার জন্য এখানে আসা মূলত। স্যার আমরা যদি যারা এখানে রয়েছি, আমরা বেসিক্যালি যদি আমরা ফোর এআই বা এআই সম্পর্কে বিষয়গুলো জানতে চাই বা শিখতে চাই, আমরা স্যার কোন ইনস্টিটিউটের কাছে যাব সেই বিষয়গুলো শেখার জন্য, একদম জিরো লেভেল থেকে জানার জন্য বা এই বিষয়গুলো শেখার জন্য? যেমন আমরা রিসেন্টলি স্যার দেখেছি যে ওপেন এআই যে ছিল, ওপেন এআই কে কিন্তু লাস্ট 3 days ডিপ স্কিপ যে চাইনিজ একটি রয়েছে বর্তমানে, চ্যাট জিটিপি রয়েছে, ওনাকে কিন্তু মানে এদেরকে কিন্তু অনেক পিছনে ফেলে দিয়েছে এবং তাদের মার্কেট শেয়ারে কিন্তু চলে গেছে অনেক ডাউনে। তো বর্তমানে স্যার আমরা যখন দেখতেছি, আমি রিসেন্টলি একটা পেজ দেখেছিলাম বাংলাদেশে যে তারা ব্যক্তিগতভাবে আমি প্রতিষ্ঠানটার নাম ভুলে গেছি, বাট তারা একটা চ্যাট জিটিপি বানিয়েছে এবং খুব ভালো আউটপুট দিচ্ছে। স্যার আমাদের প্রযুক্তিগত দিক দিয়ে আমরাও স্যার চাই এগিয়ে থাকার জন্য। স্যার আমাদেরকে একটু গাইডলাইন করবেন যে আমরা স্যার কোন প্রতিষ্ঠানে বা কিভাবে এই জিনিসটাকে আয়ত্ত করলে স্যার আমরা আমাদের সামনে আমরা এই বিষয়গুলোর উপর দক্ষ হতে পারবো। এবং বর্তমানে স্যার এআই ইন্টেলিজেন্সের উপরে স্যার রিমোট জব গুলো অনেক ভালো অফার করছে। জব দেখা যাচ্ছে প্রায় $100K পার ইয়ার, এই ধরনের স্যার অনেক রয়েছে, যেটা স্যার আমি দেখতে পাচ্ছি লিঙ্কডইন এর মাধ্যমে। স্যার স্যার আপনাকে রিকোয়েস্ট, স্যার আমাদেরকে সঠিক জায়গা এবং গাইডলাইনটা স্যার আমাদেরকে দিবেন। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। খুবই চমৎকার একটা কোশ্চেন, আসলে সবার জন্য এই কোশ্চেনটা। আমি আসলে রিভার্স ইঞ্জিনিয়ারিং মেথডে চলি, তো আমি আসলে বলবো যে মেশিনকেই বলা। এটা খুবই ইন্টারেস্টিং। মেশিনকেই বলা, মেশিন তুমি বলো আমি তো এই জিনিসটা শিখতে চাই, আমাকে স্টেপ গুলো বলো তো কি করতে হবে। ওকে। আর নন সিএসসি ব্যাকগ্রাউন্ডের জন্য আসলে ডেটা অ্যানালাইটিক্স এটা খুব ভালো একটা কেরিয়ার পাথ। ঠিক আছে। এআই অডিটিং মানে অডিটর যেটা বলি আমরা, এটা আপকামিং। ফিনটেক খুব ভালো একটা কেরিয়ার। ওকে। তবে বর্তমানে বাংলাদেশে সবচেয়ে বেশি ফোকাস হচ্ছে ডেটা অ্যানালাইটিক্স, ডেটা অ্যানালাইসিস। ঠিক আছে। আর যারা আরেকটু মনে করেন যে না এটা আমাদের জন্য টাফ হয়ে যাচ্ছে, আমি তাদেরকে বলবো আপনারা জেনারেটিভ এআই ভালো করে শিখেন। জেনারেটিভ এআই একটা খুব ভালো প্রসেস, মেশিনের সাথে কিভাবে কথা বলতে হয়। এটা সহজ, একটু সময় নেবেন। আর যে কোনো একটা সেক্টর ধরে আগে বস হবে, সব সেক্টরে একেবারে হাত দেবেন না। একটা সেক্টর ধরেন, আপনি জেনারেটিভ এআই এর মাধ্যমে একটা বই তৈরি করতে চান, এইটা নিয়েই লেগে থাকেন। একটা জিনিসকে যখন আপনি আয়ত্ত করে ফেলতে পারবেন, পাশাপাশি আপনি অন্যান্য জিনিসগুলো আপনার আয়ত্তে চলে আসবে। আমাদের আসলে ধৈর্যটা একটু ধরতে হবে এবং যে কোনো একটা বিষয় নিয়ে কাজ করতে হবে। ওকে। আপনি নিজের একটা স্টোরি বই লিখে ফেলেন, এআই কে ব্যবহার করে দেখেন কিরকম হয়। সেই এআই কে ব্যবহার করে আপনি ইমেজ তৈরি করেন সেই স্টোরি বুকের জন্য। ওকে। ছোট মাইক্রো লেভেলে এভাবে কাজ করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে মেশিন কিভাবে কাজ করছে। এভাবে যখন আপনার দক্ষতাটা বৃদ্ধি পাবে, তখন আপনি নিজেই বুঝতে পারবেন আপনার কি করা উচিত। সুতরাং তাড়াহুড়া করে না করে নিজেকে সময় দিন। অ্যাটলিস্ট 1 ঘন্টা ফেসবুক না চালায় 45 মিনিট মেশিনকে সময় দেন। আপনি চ্যাট জিপিটিকেই দেন, ঠিক আছে, ফ্রি ভার্সন ইউজ করেন। আপনি 1 মাস পর আপনি নিজের ধারণা বুঝতে পারবেন। বেশি কিছু দরকার নেই, কারো কাছে যাওয়ার দরকার নেই। আপনি পড়তে পারবেন না, ও আপনাকে বলে দিবে, সুন্দর করে বলবেন ট্রান্সলেট টু বাংলা, সে আপনাকে বাংলায় বলে দিবে। ওকে। সুতরাং আপনি এই প্রসেসে যান, আমি মনে করি সে আপনাকে ভালো গাইডলাইন দিতে পারবে। আমি মাঝে মাঝে নিজেই অনেক কমান্ড ভুলে যাই, আমি চ্যাট জিপিটিকেই বলি, জেমিনাইকে বলি, ওরা উল্টা আমাকেই কমান্ড বলে দেয়, আমি সেই কমান্ড আবার ওদেরকে দিয়ে ব্যবহার করে কাজ করি। সুতরাং ওই কড়াইয়ের তেলে মানে মাছ ভাজা কি যেন একটা ডায়লগ আছে, ওটা করলেই আমার মনে হয় আপাতত আপনাদের জন্য বেটার। আর এত কিছু ইউটিউব দেখতে যাবেন না, এত বেশি ভিডিও দেখতে যাবেন না, তাহলে বোরিং ফিল করবেন, আর সেক্ষেত্রে আপনার শেখাটার আগ্রহটা কমে যাবে। ঠিক আছে। থ্যাংক ইউ। স্যার আমরা কোন ইনস্টিটিউট মানে হেল্প নিতে পারি স্যার, এটা যদি একটু বলেন। ইনস্টিটিউট? জি স্যার। এটা মনে হয় আপনি আমার বেস্ট হচ্ছে আপনি আইসিটি অলিম্পিয়াডকে জিজ্ঞাসা করবেন।
ঠিক আছে, ওনারা আপনাদেরকে আরো ভালো গাইড দেন। ওনারা যেহেতু প্রফেশনালি অনেকগুলো ইনস্টিটিউটের সঙ্গে জড়িত, আমি তো মেন্টর, ঠিক আছে, এখানে আমার নাম মেনশন করাটা অবশ্যই ঠিক হবে না। ওকে, আপনি যেহেতু ওখানে আছেন, আইসিটি অ্যাডমিনিস্ট্রেশনে যুক্ত আছেন, ওনারা আপনাকে আরো ভালো গাইডলাইন দিতে পারবে আর কি। তবে আমি প্রসেসটা বললাম, আমি আসলে কোনো কিছু করি না, আমি মেশিনকে বলি মেশিনের কাছ থেকে শেখাতো, এই জন্য। আচ্ছা, ধন্যবাদ স্যার। আর কি কোশ্চেন করবেন? আমরা আসলে আমাদের আরেকটা সেশন আছে তো। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ শিওর, প্লিজ। স্যার এআই যেভাবে আগাচ্ছে, আমি নন সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে অনেক কষ্ট করে প্রোগ্রামিং শিখতেছি, প্রবলেম সলভিং করতেছি, যা শিখতে আমার অনেক শ্রম এবং সময় লাগতেছে, কিন্তু এআই কে দিচ্ছি উইদিন মিনিটস এটা সলভ করতেছে। তো প্রশ্নটা বা আমার কনসার্নের জায়গায় এটা যে আমাকে কতটুকু দক্ষ হতে হবে, বা আগামীতে কি প্রোগ্রামিং লাগবে, নাকি আমরা শুধুমাত্র প্রম্পট দিয়ে এআই কে দিয়ে কাজ করিয়ে ফেলবো? ভবিষ্যতের আচ্ছা। দুনিয়াতে কি প্রোগ্রামিং নলেজ লাগবে এবং এই দক্ষতা কি প্রয়োজন নাকি? আপনার প্রশ্ন উত্তরটা আমি এইভাবে দিই, ঠিক আছে? আপনি বাসায় রান্না করেন কেন? আপনি তো হোটেলে গিয়ে একটা টাকা ব্যয় করে প্রতিদিন খাইতে পারেন। বিষয়টা যদি এভাবে চিন্তা করেন, তাহলে দেখবেন যে উত্তরটা পেয়ে গেছে। আপনি যখন বাসায় রান্না করে শিখবেন, আপনি হোটেলের রান্নাটাকে কম্পেয়ার করতে পারবেন। সুতরাং মেশিনকে যখন আপনি বলতে পারবেন যে তুমি প্রোগ্রামিং কোডিং করে দাও, আর আপনি যদি কোডিং এর নলেজ না থাকে, ওই কোডিং এর কোথায় প্রবলেম আছে, কোথায় বাগ আছে, আপনি বের করতে পারবেন না। হ্যাঁ স্যার, সুতরাং আগে সেই দক্ষতা প্রয়োজন। রাইট, ঠিক আছে। সুতরাং আপনাকে জানতে হবে, এর কোনো বিকল্প নেই, তাহলে আপনি ভুল ধরতে পারবেন। হ্যাঁ, আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন, তখন মেশিন যখন আপনাকে এআই যখন আপনাকে কোডিং করে দিবে, আপনি কোডিংটা আপনি ভালো ভালো স্যার তাহলে কি আমি ধরে নেব আপনি এমনটা বলতেছেন, আমি প্রথমে শিখতে হবে, তারপরে এআই কে দিয়ে কাজ করাতে হবে? করি যে প্রোগ্রামিং নলেজ থাকতে হবে, কারণ আপনি জেনে কমান্ড দিবেন একরকম, আর আপনি না জেনে কমান্ড দিবেন আরেক রকম, ঠিক আছে? জি স্যার, বুঝতে পেরেছি। আর কারো কি কোনো কোয়েশ্চেন আছে? যদি না থাকে এখানে শেষ করতে পারে, আমাদের আর ক্লাসে সেশন আছে 9:30 থেকে, ওখানে শিফট হতে হবে। হ্যাঁ, বলেন এটা লাস্ট কোশ্চেন আমি নেই, আমাদের আরেকটা সেশন আছে তো। জি শীতে আপু বলেন আপনি। আমাদের এখানে এমসিকিউ কয়টা আসবে? এটা মানে মেয়ে দিবে অ্যান্সার করবেন একটু। ওইটা এক্সামের আগে জানিয়ে দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি লিভ দিচ্ছি। মেহেদি ভাই আপনি ওনার সাথে কন্টিনিউ করতে, আমি লিভ দিচ্ছি, আমি ওই সেশনে একটু জয়েন করি। আচ্ছা ভাই, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ।